সন্তান হারানোর কষ্ট একজন মানুষকে কতটা বদলে দিতে পারে, আর যদি সেই শূন্যতা পূরণ করতে ঘরে আসে এমন কিছু যেটা দেখতে ঠিক মানুষের মতো কিন্তু আসলে মানুষ নয়, যার পেছনে লুকিয়ে আছে বহু বছরের অন্ধকার ইতিহাস, এমনই এক রহস্যময় পুতুলকে ঘিরে আমাদের আজকের মুভি ডল হাউস। সকালটা অন্য দিনের মতোই ছিল। মেই তখন বন্ধুদের সঙ্গে খেলছিল, এদিকে ওসিএ বাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বের হওয়ার আগে সে ঘরের সবকিছু একবার দেখে নেয়। ছুরি, সেফটি সুইচ, বাথটাবের ঢাকনা সব ঠিক আছে নিশ্চিত হয়েই সে বের হয়। হাতে সময় কম থাকায় দ্রুত বাজার করে বাড়ি ফিরে আসে, কিন্তু ফিরে এসে দেখে বাচ্চারা সবাই চলে গেছে, শুধু মেয়েকেই কোথাও দেখা যাচ্ছে না। আশপাশে খোঁজ নিয়ে জানা গেল খেলা শেষ হওয়ার পর থেকে কেউ তাকে আর দেখেনি। সোশ্যাল মিডিয়ার গ্রুপে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া গেল না। শেষ পর্যন্ত ওসিএ পুলিশকে খবর দিতে বাধ্য হয়। খবর পেয়ে তার স্বামী তাহিকও দ্রুত বাড়ি ফিরে আসে। সেও অবাক হয়ে যায়, কারণ মেই কখনো কাউকে কিছু না বলে কোথাও যায় না। পুলিশ সার্চ অপারেশন শুরু করার কথা জানালে তাদের চিন্তা আরও বেড়ে যায়। ঠিক তখনই হিকো একটি বিষয় খেয়াল করে, মেয়ের জুতোগুলো এখনো ঘরের ভেতরেই পড়ে আছে। এটা দেখে সবাই আরও চিন্তায় পড়ে যায়। যদি সে বাইরে না গিয়েই থাকে তাহলে কোথায় গেল? ওসিএর মন একটু শান্ত করার জন্য হিকো তাকে একটি ড্রিঙ্কস এনে দেয়, কিন্তু অসাবধানতাবশত গ্লাসটা হাত থেকে পড়ে গেলে ওসিএ কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের কাছে যায়। মেশিন চালু করতেই হঠাৎ তার চিৎকারে পুরো বাড়ি কেঁপে ওঠে, কারণ ওয়াশিং মেশিনের ভেতরেই পাওয়া যায় মেইকে। লুকোচুরি খেলার সময় সেখানে আটকে পড়ে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছিল। এরপর কেটে যায় 1টি বছর, কিন্তু ওসিএ এখনো মেয়ের মৃত্যু মেনে নিতে পারেনি। সে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিল যে ভয় থেকে আর কখনো ওয়াশিং মেশিন ব্যবহার করত না। তার মনে হতো মেয়ের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। তাই গত কয়েক মাস ধরে হিকো নিয়মিত তাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল, যাতে সে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। কিন্তু এত কিছু করার পরও ওসিএর অবস্থার তেমন কোনো পরিবর্তন হচ্ছিল না। ধীরে ধীরে বাড়িটাও অগোছালো হয়ে পড়ে, চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। একদিন হিকোর মা তোশিকো তাদের বাড়িতে এসে ওসির অবস্থা দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি কাছের একটি মন্দিরের কথা বলেন, যেখানে মৃত মানুষের ব্যবহার করা জিনিসপত্র বিশেষ রিচুয়ালের মাধ্যমে উৎসর্গ করা হয়। তোশিকোর মনে হয়েছিল মেয়ের কিছু স্মৃতি হয়তো এভাবে বিদায় জানাতে পারলে ওসিএ তার কষ্ট থেকে একটু হলেও বের হতে পারবে। তাই তিনি সেই জায়গার ঠিকানাটা ওসিএকে দেন। কিছুক্ষণ ভেবে ওসিও সেখানে যেতে রাজি হয়ে যায়। পরের দিন ব্যালকনিতে দাঁড়িয়ে ওসিএ সেই ঠিকানার কাগজটা দেখছিল। হঠাৎ এক ঝাপটা বাতাস এসে কাগজটা উড়িয়ে রাস্তায় ফেলে দেয়। সে কাগজটা ধরতে এগোলে বাতাসে সেটা আরও দূরে চলে যায়। অনেক কষ্টে কাগজটা হাতে পাওয়ার পর তার চোখে পড়ে কাছে একটি দোকান। সেখানে মানুষের আকারের পুরনো পুতুল বিক্রি হচ্ছিল, যা জাপানে বেশ পরিচিত একটি বিষয়। পুতুলগুলোর মাঝে একটি পুরনো পুতুলের দিকে ওসিএর নজর আটকে যায়। অদ্ভুতভাবে সেটাকে তার মেয়ের মতোই দেখতে লাগছিল। সেদিন বাড়ি ফিরে ওসিএকে বেশ খুশি দেখাচ্ছিল। অনেকদিন পর তাকে এতটা স্বাভাবিক লাগছিল। হিকো সেটা দেখে কিছুটা স্বস্তি পায়। মনে হচ্ছিল হয়তো এতদিনের চিকিৎসা অবশেষে কাজ করতে শুরু করেছে। কিন্তু ফ্রেশ হয়ে খেতে বসতেই তার চোখ গিয়ে পড়ে পাশের টেবিলের দিকে, আর সেটা দেখে সে হঠাৎ চমকে ওঠে, কারণ পাশের টেবিলে মেয়ের ড্রেস পরে বসানো রয়েছে সেই পুতুলটা। মেয়ের স্মৃতি ভুলতে ওসিএ সেই পুতুলটি বেশ দাম দিয়ে কিনে আনে। বিষয়টা দেখে হিকো কিছুটা অবাক হয়। পুতুল কিনেছে সেটা সমস্যা নয়, কিন্তু সে পুতুলটিকে পরিবারের একজন সদস্যের মতো ব্যবহার করতে শুরু করে। এমনকি তার জন্য আলাদা প্লেটে খাবারও পরিবেশন করা হচ্ছিল। পুতুলটাকে দেখে বোঝা যাচ্ছিল এর আগের মালিকও এটাকে অনেক যত্নে রেখেছিল। দিন যত যেতে লাগলো ওসিএ ততই পুতুলটার প্রতি বেশি আসক্ত হয়ে পড়তে থাকে। সে পুতুলটাকে মেয়ের জামা পরিয়ে দিত, চুল আঁচড়ে দিত, নিয়ম করে খাওয়াতো, এমনকি নখও কেটে দিত। শুধু তাই নয়,
মেয়ের ঘরেই পুতুলটার থাকার ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে ব্যাপারগুলো এতটাই বাড়তে থাকে যে তা সবার চোখে পড়ার মতো হয়ে ওঠে। পরের বার ডাক্তারের সঙ্গে দেখা করার দিন এলে ওসিএ পুতুলটাকেও সঙ্গে নিয়ে যায়। আশ্চর্যের বিষয়, তাকে দেখে ডাক্তার বেশ খুশি হন, কারণ অনেক দিন পর ওসির আচরণে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছিল। তবে হিকোকে চিন্তিত মনে হওয়ায় ডাক্তার বিষয়টা বুঝিয়ে বলেন। তিনি জানান, কিছু ক্ষেত্রে মানসিকভাবে ভেঙে পড়া মানুষদের ডল থেরাপি দেওয়া হয়। বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাস্তবসম্মত বেবি ডল অনেক সময় ইমোশনাল রিকভারি এবং ডিমেনশিয়ার মতো সমস্যায় থাকা রোগীদের দ্রুত স্বাভাবিক হতে সাহায্য করে। তাই ডাক্তার হিকোকে অনুরোধ করেন যেন সে বিষয়টিতে সহযোগিতা করে। হিকো একজন ভালো স্বামীর মতো সেটাই করার চেষ্টা করে। এরপর তারা বাজারে যাক বা কোথাও ঘুরতে বের হোক, প্রায় সব জায়গাতেই পুতুলটাকে সঙ্গে নিয়ে যেতে শুরু করে। ধীরে ধীরে এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেন পুতুলটি তাদের পরিবারেরই একজন সদস্য, বরং তাদের নিজের সন্তানের মতো। ঘরের দেওয়ালে আগে যেখানে মেয়ের ছবি ঝুলতো সেখানে এখন জায়গা নিয়েছে সেই পুতুল। একই সময় বাড়িতে একটি নতুন ওয়াশিং মেশিনও আনা হয়। এভাবেই কয়েক মাস কেটে যায়। একদিন ওসি একটি সুখবর জানায়, সে মা হতে চলেছে। কিছুদিন পর তাদের পরিবারে জন্ম নেয় ছোট্ট নাওমি। নাওমিকে ঘিরেই ধীরে ধীরে তাদের জীবন ব্যস্ত হয়ে ওঠে, আর সেই সঙ্গে পুতুলটার গুরুত্ব কমতে শুরু করে। একসময় যাকে ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হতো, এখন সে পড়ে থাকে ঘরের এক কোণে অন্য পুতুলগুলোর সঙ্গে। দেওয়ালে তার জায়গা নেয় নাওমির ছবি। একদিন নাওমি অনেকক্ষণ ধরে কাঁদছিল, কোনোভাবেই তাকে শান্ত করা যাচ্ছিল না। তখন ওসিও পুতুলটাকে তার পাশে রেখে দেয়। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পর নাওমির কান্না থেমে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। বেবি মনিটরে সবকিছু দেখে তোশিকো বেশ খুশি হন। নতুন প্রযুক্তির এসব সুবিধা তাকে বেশ অবাক করেছিল। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ নাওমির কান্নার শব্দ শোনা যায়। কাছে গিয়ে দেখা যায় পুতুলটার মাথার কিছু চুল তার গলায় জড়িয়ে গেছে। আর একটু হলেই বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তবে প্রশ্ন হলো, চুলগুলো ওর গলায় এভাবে জড়ালো কিভাবে? সেদিন রাতে বাড়ি ফিরে হিকো পুরো ঘটনাটা শোনে। এরপর সে পুতুলের বক্সে লেখা জাপানি লেখাগুলো খেয়াল করে। একটা সাধারণ বক্সে এত কিছু কেন লেখা আছে সেটা বোঝার চেষ্টা করতে থাকে। শেষমেশ তারা সিদ্ধান্ত নেয় এবার থেকে পুতুলটাকে বক্সে ভরে স্টোরেজ রুমে রেখে দেওয়া হবে। এরপর কেটে যায় 5 বছর। নাওমিও অনেকটা বড় হয়ে গেছে এবং স্কুলে যাওয়া শুরু করেছে। একদিন স্কুল থেকে ফেরার সময় সে কয়েকটা মার্বেল নিয়ে আসে। খেলতে খেলতে হঠাৎ সেগুলো হাত থেকে পড়ে যায় এবং এর মধ্যে একটি মার্বেল গড়িয়ে স্টোরেজ রুমের ভেতরে চলে যায়। মার্বেলটি আনতে গিয়ে নাওমি ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। সেই সময় ওসি নিজের কাজে ব্যস্ত ছিল। কিছুক্ষণ পর নাওমি এসে তাকে জিজ্ঞেস করে সে কি আয়ার সঙ্গে খেলতে পারবে। এই কথা শুনে ওসি অবাক হয়ে যায়, কারণ মেয়ের হাতে সে দীর্ঘ 5 বছর পর আবার সেই পুতুলটাকে দেখতে পায়। পুরনো সব স্মৃতি যেন একসঙ্গে তার মনে ফিরে আসে। পুতুলটার দিকে ভালো করে তাকিয়ে ওসি আরও অদ্ভুত একটা বিষয় খেয়াল করে। আয়ার চুল আর হাতের নখ স্বাভাবিকের তুলনায় অনেক বড় হয়ে গেছে। ব্যাপারটা তার কাছে একেবারেই অস্বাভাবিক মনে হয়। পরে সে বিষয়টা হিকোকে জানালে হিকো এ নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে। খোঁজ নিয়ে হিকো জানতে পারে আগে অনেক জাপানিজ পুতুলে বাস্তবের মতো দেখানোর জন্য মানুষের চুল ব্যবহার করা হতো, কিন্তু চুলের বিষয়টা মানা গেলেও নখ বড় হওয়ার কোনো ব্যাখ্যা সে খুঁজে পেল না। একদিন সকালে ঘর পরিষ্কার করার সময় ওসি লক্ষ্য করে নাওমি একা একাই পুতুলটার সঙ্গে কথা বলে যাচ্ছে। শুধু তাই নয়, সে পুতুলটাকে নতুন পোশাকও পরিয়ে দিয়েছে। বিষয়টা অদ্ভুত লাগলেও ওসি তখন তেমন গুরুত্ব দেয়নি। সেদিন গভীর রাতে হঠাৎ নাওমি এসে বাবা মায়ের মাঝখানে শুয়ে পড়ে। সে জানায় আয়া তাকে ঘুমাতে দিচ্ছে না, বরং সে নাকি নাওমির ওপর রাগ করেছে এবং হিংসাও করেছে। ওসিএ এটাকে শিশুসুলভ কল্পনা ভেবে গুরুত্ব না দিয়ে মেয়েকে আবার ঘুম পাড়িয়ে দেয়। এরপর পুতুলটাকে তুলে তাকের ওপর রেখে আসে। পরের দিন স্কুল থেকে ফেরার সময় নাওমি তার নতুন বন্ধু রেনাকে সঙ্গে করে নিয়ে আসে। দুজন মিলে বাড়ি জুড়ে অনেক হইচই শুরু করে। নাওমি তার বন্ধু রেনাকে আয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। নাওমির দাবি আয়া তার সঙ্গে কথা বলে, তবে রেনা এসব বিশ্বাস করতে রাজি ছিল না। এক পর্যায়ে সে পুতুলটার হাত ধরে টানাটানি করতে শুরু করে। এদিকে ওসিএ তার মায়ের জন্য চা বানাতে গিয়ে দেখে আগের দিন আনা দুধটা অদ্ভুতভাবে নষ্ট হয়ে গেছে। ঠিক তখনই রেনা কাঁদতে কাঁদতে দৌড়ে আসে।
তার হাতে স্পষ্ট কামড়ের দাগ দেখা যাচ্ছিল। এটা দেখে ওসিয়ে ভীষণ রেগে গিয়ে নাওমিকে বকাঝকা শুরু করে, কিন্তু নাওমি বারবার বলছিল এটা সে করেনি, রেনা আয়ার হাত মুচড়ে দিয়েছিল বলেই আয়া তাকে কামড়েছে। সন্ধ্যার দিকে নাওমি আর রেনা দুজনেই এসে ক্ষমা চাইলে ওসিয়ের রাগ কিছুটা কমে যায়। তখন সে চুপচাপ বসে মেয়ের পুরনো ছবিগুলো দেখছিল। নাওমি তখন মাকে তার সঙ্গে লুকোচুরি খেলতে বলে, কিন্তু ওসিয়ে জানায় সে আগে মেয়ের ছবিগুলো গুছিয়ে নেবে, তারপর খেলবে। তখন নাওমি বলে বসে তার তো কোনো বড় বোন নেই। কথাটা শুনে ওসিয়ে বেশ রেগে যায়। যাই হোক, কিছুক্ষণ পর কাজ শেষ করে ঘরে ঢুকতেই সে হতবাক হয়ে যায়। মেয়ের সব ছবিগুলো নষ্ট করে ফেলা হয়েছে, আর নাওমি মুখে একটা মাস্ক পরে চুপচাপ বসে আছে। রাগের মাথায় ওসিয়ে মাস্কটা খুলে ফেলতেই মুহূর্তের জন্য চমকে ওঠে। তার মনে হলো যেন সামনে নাওমি নয়, আয়া বসে আছে। ঠিক তখনই আসল নাওমি সেখানে এসে হাজির হয়। ছবিগুলো নষ্ট করার কারণ জানতে চাইলে সে বারবার একই কথা বলতে থাকে। তার দাবি এগুলো সে করেনি, আয়া করেছে। এই বিষয় নিয়ে মা মেয়ের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে রাগের মাথায় ওসিয়ে ভুল করে নাওমিকে জোরে আঘাত করে ফেলে। কয়েকদিন পর স্কুল থেকে নাওমির ম্যাডাম ওসিয়েকে ডেকে পাঠান, কারণ নাওমি এমন কিছু ছবি আঁকছিল যা দেখে তিনি চিন্তিত হয়ে পড়েছিলেন। বিষয়টা জানতে চাইলে নাওমি বলে আয়া নামের একজন তাকে এসব আঁকতে বলেছে। তখন ম্যাডাম জানতে চান এই আয়া আসলে কে। প্রশ্নটা শুনে ওসিয়ে কোনো উত্তর দিতে পারে না। সেদিন রাতেও নাওমি এসে বাবা মায়ের মাঝখানে শুয়ে পড়ে। ওসিয়ে স্নেহ করে তার মাথায় হাত বুলিয়ে কোলে তুলে নিতে চায়, কিন্তু হঠাৎ সে চমকে ওঠে, কারণ মুহূর্তের জন্য তার মনে হয় এটা নাওমি নয়। তাহলে সে কাকে দেখল? পরদিন সকালে ওসিয়ে পুরো ঘটনাটা হিকোকে জানায়, কিন্তু কাজে যাওয়ার তাড়াহুড়োয় হিকো বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। তার ধারণা হয়তো রাতে নাওমি পুতুলটাকে বিছানায় রেখে অন্য কোথাও চলে গিয়েছিল। নাওমিকে স্কুল বাসে তুলে দিয়ে ওসিয়ে আর দেরি করল না। সে পুতুলটাকে প্লাস্টিকে মুড়িয়ে অন্যান্য আবর্জনার সঙ্গে ফেলে আসে, কিন্তু দুপুরে রান্না করার সময় বাইরে থেকে একটা শব্দ পেয়ে বেরিয়ে এসে সে হতবাক হয়ে যায়, কারণ পুতুলটা আবারও বাড়িতে ফিরে এসেছে। এটা দেখে ওসিয়ে প্রচণ্ড রেগে যায়। সে পুতুলটাকে আঘাত করতে শুরু করে, কিন্তু হঠাৎ তার চোখে ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে ওঠে। টেবিলের উপর পুতুলটা ঠিকই বসে আছে, তার মানে এতক্ষণ সে পুতুল নয়, নাওমিকেই মারছিল। দৃশ্যটা দেখে আতঙ্কে চিৎকার করে উঠতেই তার ঘুম ভেঙে যায়। সবকিছুই ছিল একটা দুঃস্বপ্ন। ঠিক তখনই দরজায় কেউ আসে। বাইরে গিয়ে ওসিয়ে জানতে পারে ম্যানেজার পুতুলটা ফিরিয়ে দিয়ে গেছে, কারণ পুতুলটির আকার বেশ বড় হওয়ায় সাধারণ আবর্জনার সঙ্গে সেটি ফেলা নিয়মের মধ্যে পড়ে না, তাই আপাতত সেটাকে আবার বাড়িতেই ফিরিয়ে দেওয়া হয়েছে। অবশেষে বড় গার্বেজ ট্রাক এলে ওসি আবার পুতুলটাকে ফেলে দিয়ে ফিরে আসে, কিন্তু কিছুক্ষণ পরই ফায়ার ব্রিগেডের সাইরেন শুনে সে মূল সড়কের দিকে ছুটে যায়। সেখানে গিয়ে জানতে পারে আবর্জনা পরিষ্কার করার সময় এক কর্মী দুর্ঘটনাবশত ওয়েস্টেজ মেশিনের মধ্যে আটকে গিয়েছিল। ওসি খেয়াল করে নাওমি পুতুলটাকে তুলে নেয়। মায়ের ওপর রাগ করে সে সেটাকে নিয়ে বাড়ি ফিরে যায়। সেদিন গভীর রাতে হিকোর ঘুম ভেঙে যায়। উঠে দেখে ওসি বিছানায় নেই। খুঁজতে গিয়ে সে দেখে ওসি ডাইনিং রুমে বসে বেবি মনিটরের স্ক্রিনে নাওমিকে দেখছে। বেবি মনিটরের দিকে তাকিয়ে থাকতে থাকতে ওসিয়ের একসময় মনে হলো নাওমি শুধু একা একা কথা বলছে না, যেন পুতুলটাও তার সঙ্গে কথা বলছে। তাহলে কি এতদিন নাওমি সত্যি ঠিক কথাই বলছিল? যদিও হিকো ঘুম ঘুম চোখে এসব কিছুই খেয়াল করেনি, তবুও ওসিয়ের আচরণ তাকে ধীরে ধীরে চিন্তায় ফেলে দিচ্ছিল। পরদিন সকালে ওসিয়ে ওষুধ খেয়ে একটু বিশ্রাম নেওয়ার কথা ভাবছিল, কিন্তু তখনই বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। এর মধ্যে নাওমি আবার লুকোচুরি খেলবে বলে জেদ ধরে বসে। শেষমেশ অনিচ্ছা সত্ত্বেও ওসিয়ে উঠে তাকে খুঁজতে পাশের ঘরের দিকে যায়। ঠিক সেই সময় হঠাৎ দরজাটা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। প্রথমে ওসিয়ে ভেবেছিল এটা হয়তো নাওমির দুষ্টুমি, কিন্তু পরক্ষণেই তার মনে প্রশ্ন জাগে, যদি নাওমি দরজার ওপাশে থাকে তাহলে খাটের ওপর চাদর মুড়ি দিয়ে বসে আছে কে? ঘটনাগুলোতে ওসিয়ে তখন বেশ ভয় পেয়ে গিয়েছিল। ঠিক সেই সময় তার পাশ দিয়ে যেন কেউ দ্রুত হেঁটে ওয়াশিং মেশিনের দিকে চলে যায়। বিষয়টা দেখে সে মেশিনের ভেতরটা দেখতে এগিয়ে যায়, আর তখনই হঠাৎ বিকৃত চেহারার পুতুলটা মেশিনের ভেতর থেকে বেরিয়ে এসে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ভয়ে ওসিয়ে সেটাকে জোরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই তার বুক কেঁপে ওঠে, কারণ যাকে সে পুতুল ভেবেছিল সেটা আসলে নাওমি। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যবশত বড় কোনো আঘাত লাগেনি, তবে নাওমির পিঠে থাকা আঁচড়ের দাগ দেখে পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে, কারণ এসব দাগের জন্য সন্দেহের তীর গিয়ে পড়ে ওসিয়ের দিকেই।
সবকিছু বিবেচনা করে হিকো ওসি এর সঙ্গে কথা বলে। সে বলে কিছুদিন যেন সে ওসি এর চিকিৎসার অংশ হিসেবে অন্য জায়গায় থেকে যায়। প্রথমে ওসি এতে রাজি হয়নি, কিন্তু শেষ পর্যন্ত নাওমির পিঠের দাগ আর নিজের হাতের আঁচড়গুলো দেখে ওসি নিজেই কিছুদিনের জন্য সেখানে থাকতে রাজি হয়ে যায়। ততদিন নাওমি থাকবে হিকোর মা তোশিকোর কাছে। তবে একটি বিষয়ে ওসিয়ে জোর দেয়, সে চায় পুতুলটাকে কাছের মন্দিরে নিয়ে গিয়ে নিনগোকু রিচুয়ালের মাধ্যমে বিদায় জানানো হোক। হিকো এতে সম্মতি দেয়। সেদিন সন্ধ্যায় তারা মন্দিরের সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে পুতুল আর তার বক্সের কয়েকটি ছবি পাঠাতে বলে। কিন্তু সমস্যা হলো এই মাসের বার্নিং সেরিমনির সব স্লট ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে, তাই পরের মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। স্বাভাবিকভাবেই হিকো ছবি তোলা শুরু করে, কিন্তু বক্সের ছবি তুলতে গিয়ে তার চোখ আটকে যায় একটি নামের ওপর। সেখানে লেখা ছিল কোকিচি ইয়াসুমোতো। আরও জানা যায় এই পুতুলটি তিনি তার মেয়ের জন্য তৈরি করেছিলেন। ছবিগুলো টেম্পল আধিকারিকদের সেন্ড করে হিকো ইয়াসুমোতো ব্যাপারে নেটে সার্চ করলে জানতে পারে জাপানের শোয়া যুগের শুরুর দিকে মানে 1926-এর সময়কালে ইয়াসুমোতো নামের এক প্রসিদ্ধ ট্রেডিশনাল লিডিং ডল মেকার ছিলেন। তার বাসস্থান ছিল নিগাটা ইজুমিচি গ্রামে। তিনি তার মেয়ে রেইয়ের জন্য একটা পুতুল বানিয়েছিলেন, যেটা পরবর্তীকালে তার সবথেকে বিখ্যাত ডলের মধ্যে একটা হয়। এই পুতুলটাকে দেখতে এতটাই বাস্তব যে রেইয়ের সাথে অনেকে পুতুলটাকে গুলিয়ে ফেলত। তখনই টেম্পল থেকে কল আসলে জানায় পুতুলটাকে যত তাড়াতাড়ি সম্ভব কাল বার্নিং সেরিমনিতে বক্সে ঢুকিয়ে আনতে হবে, কারণ পুতুলটা নাকি অভিশপ্ত। আসলে জাপানে বহু শতাব্দী ধরে একটা বিশ্বাস চলে আসছে, কোনো জিনিস যদি 100 বছরের বেশি মানুষের ব্যবহার, যত্ন আর আবেগের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেটা আর কোনো সাধারণ বস্তু থাকে না, সেটা হয়ে ওঠে এক জীবিত সত্তা। জাপানে এই ধারণার নাম সুকুমোগামি। জাপানের ফোকলোরে সবথেকে বেশি ভয় জড়িয়ে আছে পুতুলের সঙ্গে, কারণ পুতুল দেখতে মানুষের মতো এবং মানুষের আবেগ সবথেকে বেশি এই জিনিসটার সঙ্গে জড়িয়ে থাকে। এই বিশ্বাস এতটাই গভীর যে আজও জাপানে পুরনো পুতুল ফেলে দেওয়া হয় না, বরং সেটা মন্দিরে এনে নিনগোকুই নামের বিশেষ রিচুয়াল করে সেগুলোকে বিদায় জানানো হয়। কারণ তাদের বিশ্বাস পুতুলগুলো অযত্নে ফেলে দিলে যদি তারা আবার অভিশাপ নিয়ে ফিরে আসে, আর এজন্যই তারা কালি লোক পাঠাচ্ছে পুতুলটাকে আনার জন্য। তাদের কথায় ও হাবভাবে হিকো প্রচণ্ড অবাক হয়ে পুতুলটার ব্যাপারে আরও সার্চ করলে দ্য অকাল্ট রেঞ্জার নামের এক ইউটিউব চ্যানেলের ভিডিও নজরে পড়ে। তারা 5 জন সম্প্রতি নিগাটা কানজিমা আইল্যান্ডের লিভিং ডলের খোঁজে গিয়ে একটা ব্লগ বানিয়েছে। লোকালদের মতে নিগাটার এই আইল্যান্ড ইউসুমোত লিভিং ডলের কারণে ভৌতিক। শোনা যায় ইউসুমোতোর মেয়ে রেই একদিন আচমকা নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজার পরেও তার বডি পাওয়া যায় না, ফলে পুলিশ তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার শোকে তার স্ত্রী তাইকো মানতে শুরু করে পুতুলটার মধ্যে নাকি রেই আছে। ধীরে ধীরে তাইকো অসুস্থ হতে শুরু করে এবং একটা সময় পর তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার শেষ ইচ্ছা ছিল তাকে যেন সেই পুতুলটার সাথে কানজিমা আইল্যান্ডে কবর দেয়া হয়, কিন্তু আসল ঘটনাটা শুরু হয় তার মৃত্যুর পর, কারণ কবর থেকে সেই পুতুলটা গায়েব হয়ে যায়। লোকেরা বলে পুতুলটা এখনও তার মালিক রেইকে খুঁজে বেড়াচ্ছে। এরপর থেকে আইল্যান্ডটা ভয়ানক হয়ে ওঠে। তবে এই জায়গার একটা বিশেষত্ব আছে, সেটা হলো এই দ্বীপে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে সেটা দিনে মাত্র 2 ঘন্টার জন্য ভেসে ওঠে, মানে যখন স্রোত কম থাকে। তারপরে এটা আবার পানির নিচে চলে যায়। এদিকে নাওমি তখন তোশিকোর বাড়িতে। তোশিকো মেয়েকে ঘুম পাড়িয়ে পুতুলটা পাশেই রেখে চলে যায়, কারণ খুব স্বাভাবিকভাবে এই পুতুলটার ব্যাপারে তিনি কিছুই জানতেন না। টিভি অন করে শরবতটা মুখে দিতেই চমকে উঠল। কি ব্যাপার, শরবতটা খারাপ হয়ে গেছে? তিনি বেসিন থেকে ফিরতেই দেখে নাওমি টিভি দেখছে। ওর জন্য তোশিকো ফ্রিজ থেকে ড্রিঙ্কস আনতে গেলে নাওমি আদর নেওয়ার জন্য পিঠে ওঠে। তোশিকো ওকে নিয়ে আবার ঘুম পাড়াতে যেতেই চমকে ওঠে, কারণ বিছানায় নাওমি ঘুমাচ্ছে এবং তার পিঠে আসলে পুতুলটা। তোশিকো হিকোকে ফোন করে বিষয়টা জানিয়ে পুতুলটা স্টোরেজ রুমে ঢুকিয়ে বন্ধ করে দেয়। হিকো বলে চিন্তার কোনো কারণ নেই, কাল সকালে এই পুতুলটাকে টেম্পলে পাঠিয়ে দেওয়া হবে। ফোন রেখে হিকো বেবি মনিটরটা শিফট করতেই যাবে, তখনই ওটা হাতে লেগে অন হয়ে একটা পুরনো রেকর্ডেড ভিডিও প্লে হয়। দেখে নাওমি যখন আয়াকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, তখন পুতুলটার সাথে নাওমি রিপিট করে একটা জায়গার নাম, নিগাটা প্রিফেকচার কুরাকাবা জেলা।
অর্থাৎ যেখানে ডলমেকার ইয়াসুমোতো তার মেয়ে রেইকে নিয়ে থাকতেন। এখান থেকে সে আরও একটা অদ্ভুত তথ্য জানতে পারে যে জাপানের কিছু জায়গায় রেই নামটাকে বিভিন্নভাবে উচ্চারণ করা যায়, যার মধ্যে একটা হলো আয়া, অর্থাৎ যে নামটা নাওমি পুতুলটাকে দিয়েছিল। এটা জানা মাত্রই হিকো সেই রাতেই বক্সটা নিয়ে রওনা দেয় মায়ের বাড়ি। এদিকে তোশিকো শুনতে পেল স্টোরেজ রুমটা থেকে ঠক ঠক আওয়াজ আসছে। সে গিয়ে চেক করলে দেখে পুতুলটা নেই। তখনই ভয়ে নাওমির রুমে আসলে দেখে সেও উধাও। তোশিকো পাগলের মতো নাওমিকে খুঁজতে বেরিয়ে যায়। একটা লোককে সাইকেল নিয়ে আসতে দেখে। তার থেকে জানতে পারলো একটু দূরেই নাকি দুটো বাচ্চা মেয়েকে হাত ধরে ব্রিজ দিয়ে হাঁটতে দেখেছে। তোশিকো একটু দূরে যেতেই দেখে নাওমি ব্রিজের ধারে বসে। এই দৃশ্য দেখে বুক কেঁপে ওঠে তোশিকোর। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে চলেছে। তোশিকো কোনো মতে ওকে ধরতে গেলে নাওমি দিল ছাপ। এদিকে হিকো বাড়ি পৌঁছে দেখে মা নেই, আর নাওমির মুখে লেগে থাকে রক্ত। সে পুতুলটাকে নিয়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু এই রক্ত কিভাবে এলো তার কোনো উত্তর নেই। হিকো সবার আগে পুতুলটাকে বক্সে ঢুকিয়ে বেরোতেই যাবে, তখনই পুলিশের আগমন। তারা ব্রিজের উপর তোশিকোকে আহত অবস্থায় উদ্ধার করেছে। তোশিকো জানান, ব্রিজের ধারে তিনি নাওমিকে বসে থাকতে দেখে যখন বাঁচাতে যায় তখন সামনে গিয়ে দেখে সেটা নাওমি নয়, বসেছিল পুতুলটা। আর পরক্ষণেই হঠাৎ কিছু একটা এসে তাকে কামড় দেয় এবং তারপরেই তিনি অজ্ঞান হয়ে যান। তোশিকোকে সামনে হিকো অফিসারের সাথে একান্তে দেখা করলে তিনি ঘটনাস্থলের একটা সিসিটিভি ফুটেজ দেখান, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছিল তোশিকো পুতুলটাকে নাওমি ভেবে বাঁচাতে গেলে পাশ থেকে নাওমি এসে ওর উপর ঝাঁপিয়ে পড়ে। পুলিশ বিষয়টা তদন্ত করতে জানিয়ে চলে যাওয়ার পর হিকো মায়ের হাতে ব্যান্ডেজ করতে গেলে লক্ষ্য করে কামড়ের দাগ, ঠিক যেমনটা নাওমির বান্ধবীর হাতে ছিল। এই কামড় এতটাই প্রখর যে ঘড়ির বেল্ট পর্যন্ত ছিঁড়ে গেছে। বেল্টের দাঁতের আকারের সাথে নাওমির দাঁতের শেপ চেক করতে যেতেই সকালে মন্দির থেকে লোক এসে বক্স সহ পুতুলটা নিয়ে যায়। ঘড়ির কাঁটায় 10টা বাজতেই শুরু হলো কার্যক্রম। যত রকম ডল আছে সবকটা একসাথে রেখে চলছে বার্নিং প্রসেস। হিকো পুরো রিচুয়াল ক্যামেরা বন্দি করলো। অ্যাটলিস্ট ওসি এর মন এটা দেখে হালকা হবে। সবকিছু ঠিকঠাক মনে হলেও আসলে এর কাহিনী গিয়ে দাঁড়ায় অন্যদিকে। কারণ মন্দিরের একজন লোক পুতুলটার জায়গায় একটা ফেক ডল পুড়িয়ে দেয়। কারণ সময়ের সাথে ইয়াসুমোতোর লিভিং ডল খুবই দুষ্প্রাপ্য। তাই লোভে বশবর্তী হয়ে একজন এটাকে বেচবে বলে নিয়ে যায় চোরা বাজারে, কিন্তু মাঝপথে লোকটার আকস্মিকভাবে মৃত্যু হয়। তাকে বাঁচানোর শেষ চেষ্টায় হসপিটালে নিয়ে আসা হলে মন্দিরের একজন পুতুলটা হিকোকে দিয়ে বলে তাদের মধ্যে কেউ হয়তো ভুল করে অন্য পুতুল পুড়িয়ে ফেলেছে, এর জন্য তারা ক্ষমা প্রার্থী। কিন্তু তারা যতটা ভেবেছিল এর ক্ষমতা তার থেকেও অনেক বেশি, বরং এটাকে কোনো ডল পিউরিফিকেশন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া উচিত। সে সূত্রে হিকোর সাথে মন্দিরের প্রধান ফোনে আলাপ করিয়ে দেয় কান্দার সাথে। সে বলে পুতুলটাকে সামলে রাখো, আর খেয়াল রাখো কেউ যেন সেটাকে টাচ না করে। আর যদি বক্সটা এখন ঠিকঠাক থাকে তাহলে পুতুলটা বাক্সের ভেতরেই রাখো। কিন্তু বক্সটা তো এক সাইড থেকে ভেঙে গেছে। তাই কান্দা বলে কাল পর্যন্ত ওয়েট করো, আমি আসছি। ফোন রাখতেই একজন নার্স পুতুলটা হাতে নিয়ে একটু নাড়াচাড়া করতেই ভেতরে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সন্দেহ বাড়লে পুতুলটার ভেতরে আর কি আছে দেখার জন্য এক্স রে করলে তারা তাজ্জব হয়ে যায়। কারণ পুরো পুতুলটার ভেতরে ছিল সেম সাইজের একটা বাচ্চার কঙ্কাল। অর্থাৎ এটা কোনো পুতুল নয়, বরং রিয়েল লাইফ হিউম্যান ডল। কিন্তু এটা কিভাবে সম্ভব? বিষয়টা এখন অন্যদিকে চলে গেছে, তাই পুলিশ ডাকতে বাধ্য হলো। অফিসার এদের থেকে পুতুলের গল্পটা জানলে এক ফোঁটাও বিশ্বাস করে না। তাই সে পুতুলটা কাস্টাডিতে রাখবে, কারণ এটা কোনো ক্রাইম সাসপেক্ট হতে পারে। সকালে অফিসার পুতুলটা নিয়ে যাওয়ার সময় হসপিটালে পৌঁছায় কান্দা। তাকে পুতুলের ভিতর কঙ্কালটা থাকার খবর দিতেই সে জাস্ট পুতুলের একটা ছবি তুলে অফিসারকে দিয়ে বলে যদি বিশ্বাস না হয় এটা সময় করে দেখে নিও। অফিসার তেমন পাত্তা না দিয়ে ছবিটা নিয়ে ল্যাবের দিকে রওনা দেওয়ার আগে কান্দা অফিসারের থেকে একটা অদ্ভুত অনুমতি চাইল। ল্যাবে পৌঁছানো পর্যন্ত তারা ওনার গাড়ি ফলো করবে, যাতে রাস্তায় কোনো বিপদ না ঘটে। প্রথমে সব ঠিক থাকলেও একটা টানেলে ঢুকতেই অফিসার কান্দার দেওয়া সে ছবিটায় দেখে ডলের এক ভয়ঙ্কর রূপ। তখন এই পাশের সিট থেকে পুতুলটা উধাও হয়ে গেলে তার গাড়ির সাথে একটা বাচ্চার অ্যাক্সিডেন্ট হয়। অফিসার দ্রুত বাইরে আসলো। চাকার মধ্যে একটা বাচ্চাকে ঢুকে থাকতে দেখে তাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেও কোনো লাভ হয় না। কান্দা যখন সেখানে পৌঁছায় দেখে অফিসার পুতুলটাকে কোলে নিয়ে বসে কাঁদছে। কান্দা বিষয়টা বুঝে অফিসারকে ইলিউশন থেকে বের করে, আর পুতুলটা মন্ত্রপুত বক্সে বন্দি করে সোজির সাথে দেখা করতে যায়। এই লোকটা ইয়াসুমোতোকে নিয়ে বহু বছর ধরে স্টাডি করছে।
সেখানে পৌঁছালে তিনি পুতুলটা দেখা মাত্রই এনশিওর করেন যে এটা 100% ইয়াসুমোতোর ডল। কান্দা পুতুলের মধ্যে কঙ্কাল থাকার ঘটনাটা জানালে সোজি প্রথমে অবাক হলেও সে একটা গল্প শোনায়। কর্মজীবনের শুরুর দিকে নিগাটাতে তখন তিনি পুলিশ হিসেবে কর্মরত। একদিন হঠাৎ ইয়াসুমোতো এসে রিপোর্ট করে যে তার মেয়ে আয়া মিসিং। কিন্তু ব্যাপারটা যতটা সহজ দেখাচ্ছিল ততটা নয়। এখান থেকে ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা আয়াকে দেখি। তার মা তাইকো তাকে সেই গানটা শোনাচ্ছিলেন যেটা ওসিয়ে মেই এবং নাওমিকে ঘুম পাড়ানোর সময় গাইত। আয়া জন্ম থেকে প্রচণ্ড অসুখে ভুগত। সে বাইরে কোথাও যেতে পারত না। ফলে লম্বা সময় ধরে এমন চলার পর একদিন তাইকো আয়াকে নিয়ে চিরতরে শেষ হতে চেয়েছিল, কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ায় তাইকো বেঁচে গেলেও আয়ার মৃত্যু হয়। তখন ইয়াসুমোতো তাইকোর ক্রাইম ঢাকার জন্য আয়াকে জলে সেদ্ধ করে তার স্কেলেটনের ওপর মাটি লেপে সবথেকে মূল্যবান, সুন্দর ও বিখ্যাত পুতুল বানায়, যেখানে ছিল আয়ার নিজস্ব চুল আর নখ। এটা জানার পর ওসিয়ে বুঝতে পারে আয়ার সাথে যা যা হয়েছে সেগুলোর ছবি এতদিন নাওমি ড্র করত। এরপর তাইকোর শেষ ইচ্ছা অনুযায়ী কানাজিমা আইল্যান্ডে পুতুলটাকে তার সাথে কবর দেয়া হয়। অর্থাৎ হিকোরা যেটাকে এতদিন পুতুল ভাবছিল সেটা আসলে আয়ার বডি। তবে সোজি এক সময় কানাজিমাতে তাইকোর কবর খুঁজতে গিয়ে দেখেছিল কবরে পুতুলটা ছিল না। সবাই এটাকে ভৌতিক ঘটনার সাথে কানেক্ট করলেও আসল সত্যিটা হলো সেই সময় ইয়াসুমোতো ডল চড়া দামে বিক্রি হতো। তাই কিছু লোক কবর থেকে পুতুলটাকে এন্টিক শপে বেচে দেয়, আর সেটাই হাত বদল করে ওসির কাছে পৌঁছায়। আর সেখান থেকে শুরু হয় সব বিপত্তির। সুজি নিজেও এই পুতুলটা সারা জীবন খুঁজে বেরিয়েছে, কিন্তু সেটা যে এইভাবে তার কাছে আসবে কখনোই ভাবেনি। সব ঘটনা জানার পর সুজি পুতুলটা তার কাছে রাখতে রাজি হয় না। অতঃপর কান্দা সিদ্ধান্ত নেয় নিগাডার আইল্যান্ডে আয়াকে তার মায়ের কবরে ফিরিয়ে দেওয়ার। তবে আয়ার ঘটনা জানার পর ওসিএ অভিযানে তার সাথে যাওয়ার জেদ করলে হিকোর সাথে তারা বেরিয়ে পড়ে নিগাডার উদ্দেশ্যে। তারা লম্বা রাস্তা ড্রাইভ করার সময় হিকো তাদের অকাল্ট রেঞ্জারের ভিডিও দেখিয়ে বলে সবাই যেটা বলে যে কানজিমা হন্টেড প্লেস আদতে তেমন কিছুই নয়, কিন্তু কান্দা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করে। অকাল্ট রেঞ্জারদের গ্রুপের 5 জন সেখানে গিয়েছিল, কিন্তু আইল্যান্ড থেকে ফেরার পথে তাদের 5 জন ছাড়াও ভিডিওতে আরেকজনকে দেখা যায়। তাহলে প্রশ্ন হলো 5 জন যদি এক ফ্রেমে থাকে তাহলে ভিডিওটা কে করছিল? অবশেষে ওরা নিগাটাতে পৌঁছে হোটেল ভাড়া নেয়। সেই হোটেলে নিগাটার একটা পুরোনো ম্যাপ পেলে কান্দা সেটাকে তার রিচুয়ালে কাজে লাগায় এবং এর মাধ্যমে তারা তাইকোর কবরের নিয়ারেস্ট লোকেশন ট্র্যাক করতে পারে। কিন্তু এইটা করার সময় পুতুলটার ভেতরে থাকা আয়ার আত্মা ভয়ঙ্কর রূপে তাদের ভয় দেখায় এবং অনেক চেষ্টার পর তাকে মন্ত্রপুত কাপড়ের দ্বারা বন্দি করতে সক্ষম হয়। তবে এই রিচুয়ালের মাঝে কান্দার পা গুরুতর আহত হওয়ার ফলে পরের দিন তাকে ছাড়াই দুজন আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কান্দা তাদের সুবিধার্থে একটা মেটাল ডিটেক্টর দেয় যা কবর খুঁড়তে কাজে আসবে। অবশেষে হিকো ঘড়িতে 2 ঘন্টা টাইমার সেট করে পাড়ি দিল কানজিমা আইল্যান্ডে। তারা রিচুয়ালের জায়গা অনুযায়ী কবরের নিয়ারেস্ট লোকেশনে আসে, যার ল্যান্ডমার্ক ছিল ভগ্নপ্রায় টরি গেট। তারা অনেক খোঁজাখুঁজির পর মেন্টাল ডিটেক্টর ইউজ করে পেয়ে যায় তাইকোর কবর। সেটা ঢাকনা সরিয়ে দেখে সবাই যা বলতো একদম সত্যি। তাইকোর বডির সাথে পুতুলটা ছিল না, তবে হাতে সময় আর মাত্র 30 মিনিট। তাই তারা দেরি না করে পুতুলটা তাইকোর কাছে ফিরিয়ে ঢাকনা বন্ধ করতেই যাবে। তখনই মেয়ের একমাত্র ছবিটা ভেতরে পড়ে গেলে ওসিয়ে সেটা নিতে কবরে নামে, কিন্তু বেখেয়ালে ধূপের জ্বলন্ত অংশটা ভেতরে পড়ে। পুতুলটাকে যে মন্ত্রভূত কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটা পুড়ে গেলে আয়ার আত্মা তাকে কবরে টেনে ধরে। পুষিয়ে উঠে আসার চেষ্টা করলেও কোনো প্রকারেই তা সম্ভব হচ্ছিল না। এরপর কোনো ক্রমে বেরিয়ে এসে ঢাকনা লাগানোর সময় চুল আটকে গেলে মেয়ের ছবির ফ্রেম ভেঙে সেটার কাছ দিয়ে চুলের বাকি অংশ কেটে নিজেকে মুক্ত করে। অবশেষে সকল বাধা বিপত্তির পর স্বামী স্ত্রী মেয়ের স্মৃতি ও আয়াকে তার মায়ের কাছে ফিরিয়ে শান্ত হয়ে বসে রইল। সেদিন বাড়ি ফিরতে নাওমি মাকে জড়িয়ে ধরে, তবে পাশের রুমে একটা শব্দ শুনলে সেখানে প্রবেশ করলে ধীরে ধীরে নাওমি ওসিয়ের গলায় চাপ বাড়াতে থাকে। ওইদিকে হিকো দেখতে পায় ওয়াশিং মেশিনের ভেতর মেয়ে চিৎকার করছে বাইরে আসার জন্য। ওসির সন্দেহ হলে আয়নায় দেখে বুঝতে পারে তাকে যে জড়িয়ে ধরেছে সেটা নাওমি নয় বরং আয়া। তখনই হিকো মেশিনের ঢাকনা ভেঙে মেয়েকে বের করতে গেলে ওসিয়ে বুঝতে পারে আয়া তাদের ইলিউশনের মাধ্যমে ট্রিক করে কবর
কবরে আটকে রাখতে চাইছে, যাতে তারা আর বেঁচে ফিরতে না পারে। ওসিএ কিছুতেই হিকোকে কোনোভাবেই সজ্ঞানে ফেরাতে পারছিল না, আর তখনই মেয়ের আত্মা তাদের সাহায্য করে এই ছলনা থেকে বেরিয়ে আসতে। সে বুঝতে পেরেছিল আয়া কখনোই এভিল ছিল না, বরং প্রথম দিন যখন ওসিএ তাকে বাড়িতে এনে নিজের মায়ের মতো মানুষ করতে থাকে, তখন সময়ের সাথে সাথে ওসিএর মধ্যে আয়া মায়ের মমতা খুঁজে পায়। সে তো নিজেদের পক্ষে একটা বাচ্চা, যে চেয়েছিল শুধুমাত্র একটু মায়ের ভালোবাসা। মেয়েই আয়ার হাত ধরে ওর সাথে নিয়ে গেলে হিকো ওসিএকে কবর থেকে বের করে আনতে সক্ষম হয় এবং তারা নিরাপদে আইল্যান্ড থেকে ফিরে আসে। এরপর সময়ের সাথে সবকিছু স্বাভাবিক হয়ে আসে এবং এই পরিবার ছোট্ট নাওমিকে নিয়ে আবার সুন্দর সুস্থ জীবন শুরু করে। আজ অনেক দিন পর তারা নাওমিকে নিয়ে ঘুরতে বেরোবে, কিন্তু অন্যদিকে কান্দা ইয়াসুমোতোর ব্যাপারে একটা চাঞ্চল্যকর খবর জানতে পেরেছে, তাই তুশিকোকে নিয়ে তাদের সাথে দেখা করতে আসে। তবে দুর্ভাগ্যবশত হিকোরা বেরিয়ে যেতেই কান্দা পৌঁছলে দেখে ওরা একটু আগে যে খাবারগুলো খাচ্ছিল সেগুলো সব পচে গেছে। এটা দেখে কান্দার বুক কেঁপে ওঠে। বেবি মনিটরে নাওমির ভিডিওটা তখনও প্লে হচ্ছে। সেখানে নাওমিকে আয়া বলছে তার সাথে মা এক্সচেঞ্জ করতে, কিন্তু কেন? আর এইখানে রিভিল হয় একটা বড় টুইস্ট। আসলে তারা এতদিন আয়ার ব্যাপারে অর্ধেক সত্য জানতো, কারণ তাইকো ছোট থেকেই আয়াকে কোনোদিনও পছন্দ করত না এবং সে তার উপর অত্যাচার করত। ফলে আয়া তার মাকে একদমই পছন্দ করত না। এই জন্য সে ওশিয়ের ভালোবাসা পেয়ে হিংসার বশে নাওমিকে সরাতে চেয়েছিল তাদের জীবন থেকে। ফলে এখন তাদের সব থেকে বড় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে কবরে আয়াকে ফেরত দিয়ে আসা। আর দেখা যায় হিকো আর ওশিয়ে সেদিন থেকেই এখনও ইলিউশনের মধ্যে রয়েছে এবং তারা আজ যাকে নিয়ে ঘুরতে বের হয়েছে সে নাওমি নয়, বরং আয়ার সেই পুতুল।